হ্যালো ফ্রেন্ড, আজ এক্সপ্লেন করতে চলেছি মহারাজ মুভিটি কিছুদিন আগেই রিলিজ হয়েছে। এই মুভির পুরো কাহিনী ধর্মের সঙ্গে জুড়ে রয়েছে। মানুষ নিজের ধর্মে চোখ বন্ধ করে বিশ্বাস করে, কারণ মানুষ মনে করে এটাই তাদের ভগবানের আদেশ। কিন্তু কিছু লোক ভগবানের নামে মানুষকে ঠকিয়ে আসছে। এই লোক মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে তাদেরকে ঠকিয়ে বিলাসিতার সাথে দিন কাটায়, দিনের পর দিন অন্যায় করতে থাকে। আর এমনই ঘটনা নিয়ে নির্মিত মুভি মহারাজ। বন্ধুরা, আগেই বলে দিচ্ছি, আমার উদ্দেশ্য কোনো ধর্মকে ছোট বা বড় করে দেখানো নয়। সব ধর্মই মানুষকে ভালোবাসতে শেখায়। ধর্ম গোলাপ ফুলের মতো সুন্দর, পবিত্র, কিন্তু বন্ধুরা গোলাপ ফুলেও কাঁটা থাকে। সেই রকম বন্ধুরা, প্রতিটি ধর্মেই এমন কিছু মানুষ আছে যারা নিজেদের কুকর্ম ঢাকতে ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করে। তো চলুন বন্ধুরা, শুরু থেকে শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ড, আমি রানা, আর আপনারা দেখছেন সিনেমা উইথ রানা। সালটা ছিল 1832। আমরা একটি গ্রামকে দেখতে পাই। সেই গ্রামে জীবারাজ নামের একটি লোকের পুত্র সন্তান হয়, যার নাম রাখা হয় কারসান দাস। কারসান একটু জিজ্ঞাসা প্রকৃতির ছেলে ছিল। এরপর ধীরে ধীরে কারসান বড় হয়, তার সঙ্গে তার প্রশ্নও বাড়তে থাকে। একদিন কারসান তার বাবা মার সঙ্গে বসে পুজো করছিল। তখন সে দেখে পণ্ডিত মশাই আগুনের মধ্যে ফল দিচ্ছিল। তখন কারসান পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করে, আগুনের মধ্যে ফল কেন দেওয়া হয়? পণ্ডিত মশাই বলে, আগুনে ফল দিলে ফল সোজা ভগবানের কাছে গিয়ে পৌঁছায়। তখন কারসান আবার বলে, আগুন কি ভগবান কোথায় আছে জানে? কারসানের মুখে এরকম প্রশ্ন শুনে সবাই বেশ অবাক হয়ে যায়। এইরকম ধর্মের ও সমাজের সাথে যুক্ত প্রশ্ন তার মনে বারবার আসে। এরপর কারসানের বয়স যখন 10 বছর হয়, তখন তার মা মারা যায়। এরপর তার বাবা আর একটা বিয়ে করে নেয়। তখন কারসানের মামা কারসানকে তার বাড়িতে নিয়ে যায়। সেই গ্রামে সব থেকে প্রভাবশালী ও ক্ষমতাশালী ব্যক্তি ছিল জে নামের এক মহারাজ। গ্রামের সবাই তাকে ভগবানের চোখে দেখত। ধীরে ধীরে কারসান মামার বাড়িতে বড় হতে থাকে। সে সেই গ্রামের মানুষদের সঙ্গে মিশে যায়। কারসানের ভাবনা চিন্তা আগে থেকে ক্রান্তিকারী ছিল, তাই সে বড় হয়ে দেশে চলা সামাজিক ও ধর্মের নামে অত্যাচার করা মানুষদের বিরুদ্ধে মানুষকে জাগানোর জন্য অনেক লেখালেখি করত। এরপর একদিন হোলির দিনে কারসান বেরিয়ে যায় সব থেকে প্রথমে তার হবু বউকে রং লাগাতে, যার নাম কিশোরী। কিশোরীর সঙ্গে কারসানের বিয়ে অনেকদিন আগেই ঠিক করা হয়েছে। শুধু কিশোরীর পড়াশোনা করে সম্পন্ন হয়নি বলে তাদের বিয়েটা আটকে আছে। এরপর কারসান যখন কিশোরীর সঙ্গে দেখা করে তাকে রং লাগাতে চায়, তখন কিশোরী তাকে বারণ করে, বলে, না, সবার আগে জে মহারাজকে আর কৃষ্ণ ভগবানকে রং লাগাবো, তারপর গ্রামের সব লোক হোলি খেলতে পারবে। তখন কারসান তাকে বোঝায়, কৃষ্ণ ভগবানকে রং লাগাবে ঠিক আছে, কিন্তু জে মহারাজকে রং লাগানোর কোনো কারণ তো আমি দেখতে পাই না। কিন্তু কিশোরী তার কোনো কথা শোনে না, আর তাকে এই বলে চুপ করিয়ে দেয় যে ধর্ম ভালোবাসার থেকেও বড় হয়, আর সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এরপর দেখি জে মহারাজ ভগবানকে রং লাগায়, আর এরপর হোলির উৎসব শুরু হয়। কিশোরী সহ আরো গ্রামের মেয়েরা জে মহারাজের সামনে নৃত্য পরিবেশন করে। একটুখানি পর জে মহারাজ তার সিংহাসন ছেড়ে ওঠে, আর সব মেয়েদের মধ্যে সব থেকে প্রথম কিশোরীর গায়ে রং লাগায়। এরপর জে কিশোরীকে তার মহলে এসে তার চরণ সেবা করতে বলে। এই কথায় কিশোরী সহ তার পরিবার অনেক খুশি হয়, কারণ জে মহারাজ সব মেয়েদের মধ্যে থেকে একমাত্র কিশোরীকেই চরণ সেবা করার সুযোগ দিয়েছে। এরপর কিশোরী চরণ সেবার জন্য হাভেলিতে যায়। এদিকে কারসান চারিদিকে কিশোরীকে খুঁজে চলেছে। তখন কিশোরীর ছোট বোন কারসানকে বলে, কিশোরী মহারাজের চরণ সেবা করার সুযোগ পেয়েছে। এদিকে কারসান জানে না চরণ সেবা মানে কি, এই জন্য সে সোজা হাভেলিতে যায়। হাভেলিতে গিয়ে কারসান জানতে পারে, যদি সাধারণ মানুষ চরণ সেবা দেখতে চায় তবে তাকে টাকা দিয়ে দেখতে হবে। তখন কারসান প্রহরীকে টাকা দিয়ে চরণ সেবা দেখতে যায়। সেখানে অনেক লোক আগে থেকে চরণ সেবা দেখছিল জানলা দিয়ে। এরপর কারসানও একটা জানলা দিয়ে দেখে। এরপর সে যা দেখে তাতে তার পায়ের তলার মাটি সরে যায়। সে দেখে সেই সময় কিশোরী জে মহারাজের সঙ্গে শারীরিক সম্পর্ক করছিল, আর এটাই হচ্ছে চরণ সেবা। এসব দেখে কারসান রেগে গিয়ে কিশোরীর নাম ধরে চিৎকার করে ওঠে। তারপর কারসান দরজা খুলে ভেতরে চলে যায়। কারসানকে রুমের ভেতর যেতে দেখে জানলা দিয়ে চরণ সেবা দেখতে থাকা লোকগুলো চিল্লে বলে, তুমি ঈশ্বরের কাজে বাধা দিচ্ছ, তুমি পাপী, তোমাকে অনেক কঠিন শাস্তি পেতে হবে। তারপর কারসান কিশোরীকে প্রশ্ন করে, চরণ সেবার নামে তুমি কি করছো? কিন্তু কিশোরী তাকে বলে, চরণ সেবা করছি, আর এরপরেই ভগবানের দেখা মিলবে। আর বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি আরো কিছুক্ষণ থাকবো, আমার বাড়ি যেতে দেরি হবে। কারসান তখন রাগ করে সেখান থেকে চলে যায়। এর পরের দিন সকালে কিশোরী কারসানের সঙ্গে দেখা করতে আসে। তারপর কিশোরী কারসানের কাছে ক্ষমা চায় এবং তাকে বুঝিয়ে বলে যে এই চরণ সেবা বছরের পর বছর ধরে চলে আসছে। চরণ সেবা করতে পারা খুব ভাগ্যের ব্যাপার, আর গ্রামের সব মহিলাই কোনো না কোনো দিন চরণ সেবা করেছে। তখন কারসান চিৎকার করে বলে, স্বামী ছাড়া অন্য কারোর সাথে এসব করা অন্যায়, পাপ, তুমি কি এটা বুঝতে পারছো না? তারপর কারসান কিশোরীর সাথে বিয়ে ভেঙে রাগ করে সেখান থেকে চলে যায়। তারপর কিশোরী কাঁদতে কাঁদতে চলে যায় জে মহারাজের কাছে। সে তার কাছে যায় এবং তাকে সব বলে যে কারসান তার সাথে বিয়ে ভেঙে দিয়েছে। জে মহারাজ তাকে বলে, কান্না করার কোনো দরকার নেই, এসব জীবনে ঘটতেই থাকে। এরপর জে মহারাজ কিশোরীকে বলে
যে আজ থেকে তুমি আমার খুব প্রিয়, তুমি আমার খুব কাছের। এটা শুনে কিশোরী খুব খুশি হয়ে যায় যে তিনি মহারাজের খুব প্রিয় মানুষ। এবং এরপর মহারাজ আর একবার কিশোরীর সাথে খারাপ কাজ করে। এরপর কিশোরী সেখানে ঘুমিয়ে পড়ে। যখন কিশোরী জেগে ওঠে তখন সে দেখে যে মহারাজ সেখানে নেই। এরপর কিশোরী সেখানে দাঁড়িয়ে থাকে একটা মেয়েকে জিজ্ঞাসা করে মহারাজ কোথায়। তখন সে জানায় যে মহারাজ মন্দিরে পুজো করতে গেছে। এরপর কিশোরী ঘর থেকে বেরিয়ে সমস্ত হাভেলি ঘুরে ঘুরে দেখতে থাকে। একটা ঘরের সামনে যে মহারাজের চরণ পাদুকা দেখে কিশোরী অবাক হয়ে যায়। কিশোরী দরজার সামনে যেতে যে মহারাজের কণ্ঠ শোনা যায়। যে মহারাজ আর একটা মেয়েকে বলছে তুমি আমার খুব প্রিয়, তুমি আমার খুব কাছের। কিশোরী কিছুটা অবাক হয়ে যায়, কারণ যে তাকেও এই একই কথা বলেছিল। পর যে মহারাজ ভিতরে বসা মেয়ের সাথে চরণ সেবা শুরু করে। কিশোরী দরজার ফাঁক দিয়ে তাকালে জানতে পারে ভেতরে বসা মেয়েটি অন্য কেউ নয়, তার ছোট বোন। কিশোরী বুঝতে পারে যে তার বোনের সাথেও কি করতে যাচ্ছে। সে দরজা খুলে ভেতরে এসে তার বোনকে একটা চড় মারে আর যেকে বলে যে সে তার বিশ্বাস ভেঙেছে। এরপর তারা দুজনে বাড়ি চলে যায়। কিশোরী বাসায় এসে তার বোনকে জানায় আজ যা হয়েছে তার সঙ্গে। কিশোরী ভেতর থেকে ভেঙে পড়েছিল কারসানকে হারিয়ে। তারপর কিশোরীর কারসানের বলা প্রতিটা কথা মনে পড়ে। এখন সে বুঝতে পারে যার উপরে কারসানের অধিকার ছিল তা সে যে মহারাজকে দিয়ে দিয়েছে। পরের দৃশ্যে আমরা কারসানকে দেখতে পাই। তার মামা কারসানের উপর চিৎকার করছিল, কারণ সে কিশোরীর সাথে তার বিয়ে ভেঙেছিল। কারসানের মামা বলে তোকে কিশোরীকে বিয়ে করতেই হবে, কিন্তু কারসানের সিদ্ধান্ত ছিল একদম স্পষ্ট, সে কিশোরীকে বিয়ে করতে অস্বীকার করে। এর পরের দৃশ্যে আমরা যে মহারাজকে দেখি। একটা চাকর এসে যে মহারাজকে জানায় শ্যামাজি এবং তার বোন লীলাবতী দুজনেই আপনার সঙ্গে দেখা করতে এসেছে। লীলাবতী হলো সেই মেয়ে যার সাথে কিছুদিন আগে যে চরণ সেবা করেছে। তখন শ্যামাজি জেজের পায়ে পড়ে আর কাঁদতে শুরু করে দেয় এবং জেজেকে বলে যে তার বোন চরণ সেবা করার পর প্রেগনেন্ট হয়ে গেছে আর আপনি এখন আমার বোনের ইজ্জত বাঁচাতে পারেন। যে শ্যামাজি আর লীলাবতীর ওপর বিরক্ত হয়ে বলে একটা ডাক্তারের ঠিকানা দিয়ে বলে সেখানে গিয়ে সন্তানের গর্ভপাত করিয়ে নিতে। শ্যামাজি তো খুব রেগে যায়। শ্যামাজি খুব রেগে গিয়ে জেজেকে হত্যা করতে যাচ্ছিল। তখনই জেজের চাকররা তাকে ধরে ফেলে। লীলাবতী জেজের পায়ে ধরে বলে ঈশ্বরের সন্তান, তাই সে এই সন্তান মারতে পারবে না। তখন জেজে লীলাবতীকে একটা লাড্ডু খেতে দেয় আর বলে এটা ভগবানের প্রসাদ। তারপর দুজনকে হাভেলি থেকে বার করে দেয়। লাড্ডু খাওয়ার পর লীলাবতীর শরীর অসুস্থ হয়ে পড়ে। তখন শ্যামাজি সাহায্যের জন্য হাভেলির বাইরে চিৎকার করতে থাকে। ঠিক তখনই কারসান পাশ দিয়ে যাচ্ছিল এবং তারপর সে শ্যামাজি আর লীলাবতীর কাছে যায়। তিনি তাদের সেখানে থাকতে বলেন এবং দৌড়ে গিয়ে একটা হাত গাড়ি নিয়ে আসে যাতে লীলাবতীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায়। কিন্তু যখন সে সেখানে ফিরে আসে শ্যামাজি ও লীলাবতী দুজনকে দেখতে পায় না। তখন সেখান দিয়ে লাভনজি মহারাজ যাচ্ছিলেন, মানে হাভেলির দ্বিতীয় পূজারী। তখন কারসান তাকে জিজ্ঞাসা করে বাইরে বসে থাকা দুজনকে দেখেছেন। তখন লাভেনজি বলে এমন কত মানুষ যে অদৃশ্য হয়ে যায়, এই হাভেলি তাদের খেয়ে নেয়। কারসান বলে যে মহারাজের বিরুদ্ধে আপনারা আওয়াজ তোলেন না কেন? কিন্তু লাভনজি মহারাজ মাথা নিচু করে বলে কারণ হাভেলির সব সম্পত্তি জেজের প্রতিভার কারণেই এসেছে, তাই কেউ জেজের বিরুদ্ধে যেতে পারেনি। লাভনজি মহারাজের কথা শুনে কারসান দুঃখ পায় এবং সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে কারসান এক রিপোর্টারের বাড়িতে গিয়ে তাকে সবকিছু খুলে বলে হাভেলিতে যা হচ্ছে তা সবার সামনে তুলে ধরা জরুরি। কিন্তু সেই লোক তাকে বুঝিয়ে বলে যখন হাভেলির ভেতরে থাকা লোক তার বিরুদ্ধে কিছু করতে পারেনি তাহলে আমরা কি করব। সেই লোকটি কারসানকে তার বাবার মতো বোঝায়। সে যদি পরিবর্তন আনতে চায় তবে তাকেই নিজের থেকে শুরু করতে হবে, অর্থাৎ তারই উচিত কিশোরীকে ক্ষমা করা এবং তাকে ঠিক ভুল বিচার করার একটা সুযোগ দেওয়া উচিত। কারসানের কাছে এই কথা একদম সঠিক বলে মনে হয় এবং সে সিদ্ধান্ত নেয় যে আজকে সে কিশোরীর সাথে দেখা করবে, তাকে ক্ষমা করবে এবং নিজেও তার কাছে ক্ষমা চাইবে। আর ঠিক তখনই সেখানে একজন লোক দৌড়ে আসে এবং কারসানকে কিছু একটা বলে। কারসান দৌড়ে সেখান থেকে চলে যায়। আসলে কিশোরী মারা গেছে। সে তার মান সম্মান হারিয়ে একবারে ভেঙে পড়েছিল, তাই কুয়োয় ঝাঁপ দিয়ে তার জীবন শেষ করে দেয়। এবং তারপর আমরা দেখতে পাই কারসান মন খারাপ করে বসে আছে। তখন কিশোরীর বোন কারসানকে কিশোরীর মারা যাওয়ার আগে কারসানের নামে একটা চিঠি লিখেছিল তা দেয়। কিশোরী তার করা ভুলের জন্য কারসানের কাছে ক্ষমা চেয়েছিল এবং চিঠিতে এটাও লেখা ছিল যে জেজের বিরুদ্ধে কারসানকে লড়তে হবে, যাতে কিশোরীর সাথে যা ঘটেছে তা যেন অন্য কোনো মেয়ের সাথে না ঘটে। চিঠি পড়ার পর কারসান হাভেলিতে যায় আর যে মহারাজের সঙ্গে দেখা করে আর যে মহারাজকে বলে এবার লড়াই শুরু হয়ে গেছে, আমি আপনার আসল চেহারা সবার কাছে সামনে নিয়ে অবশ্যই আসবো। এর পরের দিন কারসান মহারাজ যা অন্যায় কাজ করেছে তার বিরুদ্ধে একটা আর্টিকেল লেখে এবং একটা রিপোর্টারকে তাদের খবরের কাগজে সেটা ছাপাতে বলে। কিন্তু সেই রিপোর্টার কারসানের লেখা ছাপতে অস্বীকার করে, কারণ সেই কাগজে জেজের বিরুদ্ধে অনেক খারাপ কথা লেখা ছিল আর তাদের কাগজ যে মহারাজের অনেক ভক্তরা পড়ে আর যে মহারাজের এইরকম অপমান তারা মেনে নেবে না। এবার কারসান ঠিক করে সে এবার নিজেই খবরের কাগজ ছাপানোর কোম্পানি খুলবে
এবং কথা মতো কারসান একটা কোম্পানি করে যার নাম দেয় সত্যপ্রকাশ। এর পরের দিন তাদের প্রথম খবরের কাগজ বের হয়। কারসানের কোম্পানিতে কাজ করতো নানু ভাই নামের একটা লোক। সেই কারসানের কোম্পানির সমস্ত খবরের কাগজ নিয়ে বের হয় শহরের উদ্দেশ্যে, যাতে সেই খবরের কাগজ সমস্ত মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু রাস্তার মাঝখানে যে লোকেরা এসে সেই গাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং তার সঙ্গে সমস্ত খবরের কাগজ পুড়িয়ে দেয় এবং সেখান থেকে একটা খবরের কাগজ নিয়ে জেজেকে দেয়। জেজে মহারাজ তো খবরের কাগজ দেখে পুরো রেগে আগুন হয়ে যায়। তখন জেজে মহারাজ ঘোষণা করে কাল থেকে হাভেলির দরজা বন্ধ থাকবে, না হবে সকালে পুজো না হবে রাত্রে পুজো। তখন লাবণজি মহারাজ জেজেকে বলে ভক্তরা ভগবানের পুজো না করে এক দানা অন্ন মুখে তুলবে না। কিন্তু জেজে তার কথা শুনে হাসতে লাগে, কারণ এটাই তো সে চায়, যেন সব ভক্তরা নিজে থেকে কারসানকে এখানে নিয়ে আসে আর জেজের কাছে ক্ষমা চাইতে বাধ্য করে। যতদিন না কারসান জেজে মহারাজের কাছে ক্ষমা চাইছে ততদিন হাভেলির মন্দিরের দরজা বন্ধ থাকবে। এবার সব ভক্তরা বোর্ড দেখে চিৎকার করে কারসানকে ডাকতে থাকে, কিন্তু কারসান এই প্রবলেম থেকে বেরোনোর একটি উপায় খুঁজে রেখেছিল। সে ভগবানের একটা ছবি নিয়ে আসে আর হাভেলির কাছে থাকা বটগাছটা নিচে রেখে দেয় আর সব ভক্তদের উদ্দেশ্যে বলে তারা যেন তাদের ভক্তির ফায়দা জেজে মহারাজকে না উঠাতে দেয়, কারণ ভগবান হাভেলির মধ্যেও আছে আর এই ছবির মধ্যেও আছে। তাই সবাই আজকে এখানে পুজো করে নিজেদের খাবার গ্রহণ করুন। সেখানে থাকা সমস্ত লোক কারসানের কথায় বেশ খুশি হয় আর তখন লাবণজি মহারাজ এসে সেখানে পুজো আরম্ভ করে। এখন কারসান জেজের সমস্ত খেলা ভেস্তে দিয়েছিল। এর পরের দিন দেখি কারসানের কাছে অনু নামের একটা মেয়ে কাজের জন্য আসে আর কারসান তাকে কাজে রেখে নেয়। মহারাজ আবার একটা নতুন চাল চালে, সে কারসানের বাবাকে ডাকে আর তাকে বলে সে যেন তার ছেলেকে বোঝায়, না হলে অনেক খারাপ কিছু হবে। এরপর কারসানের বাবা কারসানের কাছে যায় আর কারসানকে তার খবরের কাগজে ছাপার জন্য একটা লেখা দেয়, যার মধ্যে লেখা ছিল আজ থেকে তার আর কারসানের মধ্যে কোনো সম্পর্ক নেই, না তার সম্পত্তির ওপর কারসানের কোনো অধিকার আছে। তার বাবা ভেবেছিল এই কথা শোনার পর কারসান হয়তো সব মেনে নেবে, কিন্তু হয় তার উল্টো। কারসান অনুকে সেই কাগজ ছাপার জন্য বলে দেয়। তখন কারসানের বাবা রাগ করে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখতে পাই কারসান নদীর তীরে দাঁড়িয়েছিল। তখন অনু তার কাছে আসে আর তাকে হাসানোর চেষ্টা করে। সেই সময় কারসান অনেক মনমরা ছিল, কারণ এই লড়াই করার জন্য তার পরিবারের সবাই তার বিপক্ষে হয়ে গেছে। কিন্তু অনু তাকে অনেক উৎসাহিত করে আর নিজের ভালোবাসার কথা কারসানকে বলে। যেদিন থেকে সে তার লেখা পড়েছে সেদিন থেকে সে তাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু কারসান এখন তাকে বিয়ে করার জন্য মানা করে দেয়, কারণ কারসান এখন তার ও তার লক্ষ্যের মধ্যে কাউকে আসতে দিতে চায় না। এদিকে হাভেলির মন্দিরের দরজা বন্ধ রাখার ফলে হাভেলির টাকা পয়সা কমতে শুরু করে, তাই বাধ্য হয়ে হাভেলির দরজা খুলে দেয়, কারণ সমস্ত ভক্তরা হাভেলির বাইরেই পুজো করতে লেগেছিল। কিন্তু জেজে এতেও হার মানে না। এবার সে নতুন চাল চালে, সে কারসানের ওপর 50,000 টাকা মানহানির মামলা করে। একথা যখন কারসান জানতে পারে তখন সে উদাস হয়ে যায়, কারণ তার কাছে না আছে 50,000 টাকা, না আছে কোনো প্রমাণ। তখন সেখানে কতগুলো লোক আসে আর তারা কারসানকে বলে আমরা জেজের বিরুদ্ধে সাক্ষী দেব, কারণ ওইসব লোকেদের মা বোনের সঙ্গে জেজে তাই করেছিল যা সেই কিশোরীর সাথে করেছে। কারসান আরো একবার সাহস পায়। তখন কারসান তার উকিলকে সঙ্গে নিয়ে হাভেলিতে যায় আর জেজে মহারাজকে বলে তার সঙ্গে এবার কোর্টে দেখা হবে। সন্ধ্যেবেলা যখন কারসান বসেছিল তখন তার কাছে একটা লোক আসে আর বলে যারা যারা সাক্ষী দেবে বলেছিল তাদেরকে জেজে মহারাজ ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দিয়েছে। তারা যখন কথা বলছিল তখন সেখানে একজন দৌড়ে আসে আর কারসানকে বাইরে যেতে বলে। কারসান বাইরে গিয়ে দেখে তার খবরের কাগজের কোম্পানিতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। কারসান তখন বুঝে যায় এটা অন্য কারণ নয়, এটা জেজে মহারাজের কাজ। এবার কারসান ভেঙে পড়ে। তখন অনু তাকে সাহস দিতে থাকে আর তখনই সেখানে একটা লোক এসে বলে জেজে মহারাজের স্ত্রী আপনাকে তাড়াতাড়ি দেখা করতে বলেছে। এরপর কারসান যখন জেজে মহারাজের স্ত্রীর সঙ্গে দেখা করতে যায় তখন মহারাজের স্ত্রী কারসানকে একটা ঠিকানা দেয় আর বলে এই ঠিকানায় গেলে তুমি একটা সাক্ষী পেয়ে যাবে। এরপর কারসান যখন সেই ঠিকানায় যায় ঘরের ভেতরে আমরা লীলাবতী আর সামাজিকে দেখতে পাই। কারসান তখন তাদেরকে দেখে অবাক হয়ে যায়, কারণ সেই দিন তো তারা গায়েব হয়ে গিয়েছিল, কিন্তু আজ তাদের সামনে থেকে সে তো অবাক। তখন শ্যামাজি কারসানকে সমস্ত কথা বলে যে সেই দিন রাত্রে জেজে মহারাজের স্ত্রী তাদেরকে বাঁচিয়েছিল, সে লীলাবতীকে ওষুধ দিয়েছিল যার ফলে লীলাবতী সুস্থ হয়েছে। এরপর শ্যামাজি বলে আমি এবং আমার বোন জেজের বিরুদ্ধে সাক্ষী অবশ্যই দেব। আর কারসান বুঝতে পারে আসলে জেজে মহারাজের স্ত্রী চায় কারসান যেন জেজের বিরুদ্ধে কোর্টে কেস লড়ুক। এবার কারসান অনেক জোর কদমে কেস লড়ার কাজ শুরু করে আর এদিকে জেজে মহারাজও নতুন চাল চালে। জেজে গোপনে খবর পেয়ে যায় তার বিরুদ্ধে লীলাবতী আর সামাজি সাক্ষী দেবে। তখন সে লোক পাঠিয়ে লীলাবতীকে নিয়ে আসে আর তার বিয়ে তার এক চাকরের সঙ্গে দিয়ে দেয়, কারণ কোর্টে যেন এটা প্রমাণ হয়ে যায় যে লীলাবতীর পেটে যেই বাচ্চা আছে সেটা জেজে মহারাজের নয়,
সেই চাকরের। কার্সান যখন একথা জানতে পারে তখন সে অনেক রেগে যায়, কিন্তু সে কিছু করতে পারে না। কিন্তু কার্সান জেদ করে সে এই কেস অবশ্যই লড়বে এবং জেজেকে তার কর্মের সাজা অবশ্যই দেবে। এরপর কোর্টে যাবার দিন চলে আসে। জেজে মহারাজের হাজার হাজার ভক্তরা কোর্টের বাইরে এসে জেজেকে সাপোর্ট করতে থাকে, কিন্তু কার্সান তাতেও ভয় পায় না। এরপর কোর্টে কার্সানের উকিল প্রথম জেজের পার্সোনাল ডাক্তারকে ডাকে। ডাক্তার সবাইকে বলে জেজে মহারাজের চাঁদির রোগ আছে, আর এই চাঁদির রোগ তখন হয় যখন কোনো পুরুষ একের বেশি মেয়ে মানুষের সঙ্গে মেলামেশা করে। তখন জেজে মহারাজ সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে বলে সে ডাক্তারকে চাঁদির রোগ বলেনি, চাঁদের রোগ বলেছিল, যা এক প্রকার চামড়ার রোগ। ডাক্তার হয়তো শুনতে ভুল করেছিল। কিন্তু তখন ডাক্তার রেগে গিয়ে বলে আমি যদি ভুল হয়ে থাকি তাহলে কোর্ট একটা ডাক্তারকে ডেকে আনুক আর জেজে মহারাজের আরেকবার মেডিকেল টেস্ট করা হোক, তাহলে সব প্রমাণ হয়ে যাবে। এবার জেজে মহারাজ আবার ফেঁসে যায়। এরপরে সাক্ষী হিসেবে জেজের সেই চাকরকে ডাকা হয়। তাকে যখন জিজ্ঞেস করা হয় লীলাবতী কি তার স্ত্রী, তখন সে বলে হ্যাঁ, লীলাবতী আমার স্ত্রী, আর তার পেটে যে বাচ্চা আছে সেটা আমার বাচ্চা। কিন্তু উকিল তো বাচ্চার ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসাই করেনি। তখন সেই চাকর নিজের জালে নিজেই ফেঁসে যায়। তখন কার্সানের উকিল সবাইকে বলে এই বাচ্চা আসলে জেজে মহারাজের। আসলে লীলাবতীকে কালকে রাত্রে তারা চাকরের সঙ্গে বিয়ে দিয়ে আর তার বাচ্চাকে চাকরের বাচ্চা বলে পরিচয় করার চেষ্টা করে জেজে মহারাজ। জেজে এই অপমান সহ্য করতে পারে না। জেজে কার্সানের উকিলকে সাবধান করে এই বলে যে বাইরে আমার যে ভক্তরা আছে তারা আমার অপমান কখনো সহ্য করবে না। এরপরে সে সাক্ষী কার্সান নিজে দেয়। সে বলে এই চরণ সেবা নামের প্রথা সব থেকে বড় অন্যায়। স্ত্রীর ওপর সব থেকে প্রথম অধিকার হয় তার স্বামীর, কিন্তু এখানকার লোক কেন এটা বিশ্বাস করে যে তার স্ত্রীকে সর্বপ্রথম ছোবে জেজে মহারাজ, তারপরে তার স্বামী? কার্সান আরো অনেক কথা বলে। এরপর কার্সান বলে জেজে আমার সাথে আছে তো আছে, না হলে আমি একাই ঠিক আছি। জেজে মহারাজের পুরো বিশ্বাস ছিল কেউ কার্সানের সাথ দেবে না, কিন্তু পেছন দিক থেকে একটা আওয়াজ আসে আমি সাথ দেব। সবাই পেছন দিকে তাকায়, তখন দেখে পেছন দিকে কার্সানের বৌদি দাঁড়িয়ে আছে। তখন তাকে দেখে আরো অনেক মহিলা দাঁড়িয়ে কার্সানের পাশে থাকার কথা বলে, আর জেজে কেস হেরে যায়, কার্সান জিতে যায়। এরপর জেজে যখন কোর্ট থেকে বেরোয় তখন তার ভক্তরা তার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকে। কেউ তার সঙ্গে ছিল না, কারণ তার সত্যিটা সবাইকার সামনে চলে এসেছে। আর কার্সান কিশোরীর শেষ ইচ্ছা পূরণ করে, আর সেই সঙ্গে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভিতে এটা তুলে ধরা হয়েছে যে কারোর ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই। লোকে ভগবানের নাম করে মানুষকে ঠকানোর চেষ্টা করে, যেমন জেজে মহারাজ করেছিল। সকল মানুষ নিজের ধর্মকে অনেক মানে, কারণ তার ধর্ম তার পরিচয়, তার সম্মান। কিন্তু যেটা অন্যায় তার বিরুদ্ধে আওয়াজ তোলা অবশ্যই জরুরি, কারণ আমরা যদি না আওয়াজ তুলি কেউ আওয়াজ তুলবে না। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর কমেন্ট বক্সে বলে যাও তোমাদের মতামত।